Dollars. The dollars. The dollar is The dollar. dollars. আপনাকে যদি আমি কাগজের টুকরা দেখাই এবং বলি যে এই কাগজের টুকরা দিয়ে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন এবং আপনার যা যা করতে মন চায় সবই করতে পারবেন, তাহলে আপনি এটা বিশ্বাস করবেন না। আপনি হয়তো আমাকে পাগল বলবেন। আপনি কখনোই আপনার নিজের সম্পদ এই কাগজের টুকরার বিনিময়ে আমাকে দিবেন না। কিন্তু বাস্তবে আমরা এই কাজটাই করি। আমরা আমাদের অ্যাকচুয়াল যে অ্যাসেট আছে এইটা এই ধরনের কাগজের টুকরার বিনিময়ে আমরা এক্সচেঞ্জ করি। বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কারেন্সি হলো ডলার, কিন্তু এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম, যার পিছনে রয়েছে $39 ট্রিলিয়ন লোন। শুরুর দিকে আপনার কাছে যদি $1 থাকতো, এর অর্থ ছিল যে কোথাও না কোথাও আপনার ওই $1 সমমূল্যের গোল্ড জমা আছে। আপনি যখন ইচ্ছা ওই ডলার দিয়ে আপনার গোল্ড ফেরত পেতে পারেন। 1944 সালে ব্রেটন উডস চুক্তির নিয়ম ছিল যে আপনার কাছে যতটুকু ডলার থাকবে ওই পরিমাণ ডলার সমমূল্যের গোল্ডও জমা থাকবে। তখন প্রতি $35 বিপরীতে আপনি 1 আউন্স গোল্ড এক্সচেঞ্জ করতে পারতেন। 1960 সালে আমেরিকা যুদ্ধে এবং তাদের সোশ্যাল ওয়ার্কে প্রচুর পরিমাণে টাকা খরচ করা শুরু করে এবং এতে সবাই আমেরিকাকে সন্দেহ করে যে এত পরিমাণ ডলার তারা খরচ করছে, এত গোল্ড তো তাদের কাছে থাকার কথা না। ওই সময়ে ফ্রান্স তাদের কাছে যত ডলার ছিল ওই ডলারগুলো ফেরত দিয়ে তার বদলে গোল্ড ফেরত চাইল। 1971 সালের 15ই আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এমন একটা কাজ করলেন যা কেউ কখনো কল্পনাই করেনি। সে ডলারের সাথে যে গোল্ডের সম্পর্ক ছিল এটা সে ছিন্ন করে দিল। অর্থাৎ সে বলল যে আমাদের যে ডলার আছে এর বিপরীতে আমরা কোনো গোল্ড ফেরত দেব না। এই কাগজের মূল্য আছে, এর একমাত্র ভিত্তি হলো যে আমাদের মুখের কথা। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই শুরু হয় ফিয়াট কারেন্সির যুগ। ল্যাটিন শব্দ ফিয়াট এর অর্থ হলো হুকুম, অর্থাৎ টাকার মূল্য আছে এজন্যই কারণ সরকার বলেছে টাকার মূল্য আছে। আগে যখন গোল্ডের সাথে ডলারের সম্পর্ক ছিল তখন আমেরিকা চাইলেও নিজের ইচ্ছা মতো টাকা ছাপাতে পারতো না, কারণ ওই পরিমাণ গোল্ড তাদের কাছে ছিল না। আর আপনি যখন টাকা ছাপান কিন্তু আপনার সম্পদের পরিমাণ বাড়ে না, তখন টাকার মান কমে যায়। এখন ডলারের সাথে গোল্ডের সম্পর্ক না থাকায় আমেরিকা চাইলে নিজের ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে, আর এটা সে করে ট্রেজারি বন্ডের মাধ্যমে। ধরুন আমেরিকার কাছে $100 আছে, এটা সে খরচ করতে পারবে, কিন্তু তার বাজেট হলো $110, অর্থাৎ সে $110 খরচ করলো। এখন এই যে বাড়তি $10 এটা সে কোথায় পাবে? এজন্য সে ট্রেজারি বন্ড ছাড়ে। এটা একটা ঋণ। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কম্পিউটারে কয়েকটা বাটন চেপে ওই বন্ড কিনে নেয় এবং ওই এক্সট্রা যে $10 ছিল ওইটা ছাপিয়ে বাজারে ছাড়ে। এভাবে বাতাস থেকে নতুন টাকার জন্ম নেয়। এভাবে করতে করতে বর্তমান সময়ে আমেরিকার ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন। এখন আপনি বলতে পারেন এটা করলে সমস্যা কি? এর সবচেয়ে বড় থ্রেট হলো যখনই আপনি প্রয়োজনের অতিরিক্ত টাকা ছাপান, যেই পরিমাণ সম্পদ আপনার কাছে নেই, তখন টাকার মান কমে যায়। অর্থাৎ এখন যদি আপনার কাছে $100 থাকে, 1 বছর পরে ওইটার মান কমে যাবে। এটাকে যদি আপনি অন্যভাবে দেখেন, টাকার মান শুধু কমে না, আপনার টাকা চুরি হয়ে যায়। আপনি 1 বছর আগে $100 দিয়ে যা যা কিনতে পারতেন, এখন আপনি $100 দিয়ে অতটুকু জিনিস কিনতে পারবেন না। অর্থাৎ ওই টাকার মান কমে গেছে। ওই টাকার মান যদি $90 হয়, তার মানে আপনার $10 চুরি হয়ে গেছে। এভাবেই তৈরি হয় ইনফ্লেশন, আর এই ইনফ্লেশন বাড়তে বাড়তে একসময় হাইপার ইনফ্লেশনের জন্ম দেয়, যার কারণে শুধু পৃথিবীর একটা দেশের ইকোনমি কলাপস করে না, পুরো পৃথিবীর ইকোনমি কলাপস করে। পৃথিবীর বেশিরভাগ দেশে এখন ডলার রিজার্ভ হিসেবে থাকে। এই ডলারের মূল্য এর জন্যই আছে কারণ আমেরিকা বলে এটার মূল্য আছে। কাল যদি আমেরিকা বলে যে এই ডলারে আর কোনো মূল্য নেই, তাহলে এই যে এতগুলো দেশে এত পরিমাণ ডলার রিজার্ভ আছে এটার কোনো মূল্য থাকবে না। এজন্য পৃথিবীর বড় বড় ইকোনমির যে দেশগুলো আছে তারা ডলারের বিকল্প খুঁজছে, তারা ডলার রিজার্ভ না করে এখন গোল্ড রিজার্ভ করছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, ভিডিওতে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।